যা বাবা, আমি এবার কি এমন বললাম যে ভেটকি মাছ এতটা লজ্জা পেল? ও, আপনি জানেন না কি বলছেন? ফাজিল পোলা, কানের নিচে একটা দিলেই বুঝতে পারবি। আর ও কেন আমার প্রেমে পড়বে? কথাটা একটু লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল সে। তুর্যই যেই দৌড় দিতে যাবে ঠিক তখনই দুর্জয়ের কথা শুনে সন্দিহান চোখে তাকিয়ে রইল ওর দিকে। মনে মনে কিছু একটা ভেবে ডেফিল মার্কা একটা হাসি দিয়ে বলল, আচ্ছা, সত্যি করে একটা কথা বলতো, তুই কি ঐশীকে পছন্দ করিস? তুর্জয়ের এমন লাগামহীন কথা শুনে তুর্জয় ভ্যাবাচাকা খেয়ে গেল। কি বলবে সে, কি করেই বা বোঝাবে যে সে প্রথম দেখাতে প্রেমে পড়ে গেছে ঐশীর? না, এখন বলা ঠিক হবে না। আর ঐশীর মনে কি সে জায়গা করে নিতে পারবে? তার থেকে বড় কথা হলো, ঐশী কি তাকে ভালোবাসবে, নাকি ওর মনে ও কেউ আগে থেকেই রাজ্য দখল করে আছে? কথাটা ভাবতেই দুর্জয় চমকে উঠল। মনে মনে বলতে লাগলো, না না, এটা হতে পারে না। ও শুধু আমার, শুধুই আমার। বলেই নিজের মাথায় নিজেই চাটি মারে। সে এসব কি ভাবছে? দুর্জয় হা হয়ে তাকিয়ে আছে দুর্জয়ের দিকে। কারণ দুর্জয় নিজের মাথায় নিজেই চাটি মারছে, আবার মিটিমিটি হাসছে। ব্যাপারটা কেন জানি দুর্জয় ঠিক হজম হচ্ছে না। তাই বোকা বোকা চাহনিতে চেয়ে থেকে প্রশ্ন করে, খিরে দাদা ভাই, তোর আবার কি হলো? এখন মেয়েদের মতো লজ্জা পাচ্ছিস কেন? তুই কি নিজেকে এখন আবার মেয়ে ভাবতে শুরু করলি নাকি? দুর্জয়ের কথা শুনে দুর্জয় বলল, বেশি পাকামি করতে হবে না তোর। ছোট, ছোটর মতোই থাকবি, একদম বড় হতে চাইবি না। বলেই দুর্জয় নিচের রুমে চলে গেল। দুর্জয় হা হয়ে তাকিয়ে রইল দুর্জয়ের যাবার পানে চেয়ে, কিন্তু কি হলো কিছুই বুঝতে পারল না। দুর্জয় রুমে এসে বিছানায় বসে ভাবতে লাগলো, আচ্ছা, এটা আমার কি হচ্ছে? কেন বোকার মতো এমন উদ্ভব সব কাজ করছি? প্রেমে পড়লে কি মানুষ বোকা হয়ে যায়, নাকি শুধু আমার বেলা এমনটা হচ্ছে? ঐশী, তুমি কি কখনো আমার ভালোবাসাটা বুঝবে, নাকি বুঝেও না বোঝার বাহানা করবে? আচ্ছা, তুমি কি কাউকে ভালোবাসো? ছি ছি, কি ভাবছি আমি? তুমি কাউকে ভালোবাসতে পারো না। তুমি শুধুই আমার। যে কিছুর বিনিময়ে শুধু আমি তোমাকেই চাই, শুধুই তোমাকে। সকাল 7টা বাজে, নাস্তা রেডি। একে একে সবাই এসে বসেছে, কিন্তু এখনো ঐশী আসেনি। তাই প্রিয়া মেঘাকে বলল, যা তো মেঘা, ঐশীকে নিয়ে আয়। মেয়েটা কাল শুধু একটা আপেল খেয়ে আছে, রাতটা যে কিভাবে কাটিয়েছে কে জানে। দি ভাই, আমি এখনই যাচ্ছি। বলেই মেঘা ঐশীর রুমের দিকে যেতে লাগলো। রুমে গিয়ে মেঘা চমকে গেল। ঐশী হাঁটুতে মুখ গুজে আছে। মেঘা তাড়াতাড়ি করে ঐশীর কাছে গিয়ে মাথায় হাত রেখে প্রশ্ন করে, ঐশীমা, আর ইউ ওকে? কারো কথা শুনে মুখ তুলে তাকাই ঐশী। ঐশী এখনো লজ্জায় লাল হয়ে আছে। ওর লজ্জা ভরা মুখটা দেখে মেঘা স্বস্তির নিঃশ্বাস ফেলে, তবে কিঞ্চিত ভ্রু কুঁচকে প্রশ্ন করে, কি রে, সকাল সকাল তোর আবার কি হলো? এত লজ্জা পাচ্ছিস কেন? কিছু কি হয়েছে? বলেই এদিক ওদিক তাকাতে লাগলো। মেঘার কথা শুনে ঐশী ভ্যাবাচাকা খেয়ে গেল। কি বলবে মনে মনে ভাবতে লাগলো। সত্যি তো বলা যাবে না, তিনি আবার কি না কি ভাবেন। তাই কিছু একটা ভেবে বলল, ও কিছু না ছোট মা, একটা কথা মনে পড়ে গেল তাই হাসছি। মনে মনে বলতে লাগলাম, লজ্জা কি আর সাথে পাচ্ছি? তোমার বিট্টু ছেলেটা যে আমাকে একেবারে নাজেহাল করে ছেড়েছে। ইস, কি লজ্জা কি লজ্জা, কি করে যাবো ওনার সামনে? ও আচ্ছা, আমি তো ভাবলাম কেউ হয়তো এসেছিল। এবার ফ্রেশ হয়ে নিচে আয় তো দেখি, দিভাই তোকে ডাকছে। নাস্তা করতে হবে তো নাকি? কালও তো কিছু খাসনি, এখন কিছু খাবি চল। বলেই মেঘা ঐশীকে বিছানা থেকে হাত ধরে নামায়। ঐশীও আর কথা বাড়ালো না, চুপচাপ ফ্রেশ হতে চলে গেল। 7টা বাজে, সবাই একসাথে নাস্তা করে দুর্জয়দের বাড়িতে। এটা বাড়ির কড়া নিয়ম, কেউ আর অমান্য করে না। তন্ময়, প্রিয়া, অপু, মেঘা, দুর্জয় একসাথে টেবিলে বসেছে। ঐশী একটু দূরে বসে ফল খাচ্ছে, কারণ ওকে তোর বাবা মায়ের শ্রাদ্ধ করতে হবে। ওর ভাই নেই, তাই মুখাগ্নিটা সে নিজেই করেছে। খাবার টেবিলে সবাই টুকটাক কথা বলছে। এক পর্যায়ে ঐশী তন্ময়কে উদ্দেশ্য করে বলল, বাবাই, একটা কথা বলবো? ঐশীর কথা শুনে সবাই ওর দিকে তাকালো।
খাবার রেখে তন্ময় জিজ্ঞাসু সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে ঐশী বলল, মানে বাবাই, আমি বলছিলাম কি, কাল তো 3 দিন হয়ে যাবে বাবা মা মারা যাবার। পরশুদিন যদি কোনো একটা মন্দিরে আমাকে নিয়ে যেতে শ্রাদ্ধটা করাতে। হ্যাঁ রে মা, আমিও তাই মনে মনে ভাবছিলাম। ঠিক আছে মা, তুই যেমনটা চাইবি তাই হবে। ঐশী মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আবার সবাই খাবারে মন দিল। খাওয়া শেষে যে যার মতো চলে গেল। এভাবে আরও 2 দিন কেটে গেল। আজ ঐশীর বাবা মায়ের শ্রাদ্ধ। বাড়ির সবাই একসাথে মন্দিরে এলো। সকাল থেকেই ঐশী খুব কাঁদছে। ভীষণ মনে পড়ছে বাবা মাকে ওর। সকাল 10টার মধ্যে শ্রাদ্ধের কাজ কমপ্লিট হলো। দুপুরে মন্দিরে ভোগ দেওয়া হলো। সবাই প্রসাদ নিয়ে বিকেলে বাড়ি ফিরল। তন্ময় বলল, আচ্ছা মা, সব কিছুই তো হলো, তবে এবার পড়াশোনায় তো মন দিতে হবে। তা তুই কোন ভার্সিটিতে পড়তিস? জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ভালোই হলো, দুর্জয়ও সেখানেই পড়ে। তোরা একসাথে ভার্সিটিতে যেতে পারবি। এবার থেকে শুধু পড়াশোনা, আর কিছু যেন মাথায় না আসে। পুরনো স্মৃতিগুলো ভুলে নিজের কেরিয়ারের কথা ভাবতে থাক, কেমন? ঐশী মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। ঐশী তন্ময়কে বলল, বাবাই, কাল আমাকে একটু আমাদের বস্তিতে নিয়ে যাবে একবার? আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসতাম আর কি। ঐশীর কথা শুনে তন্ময় আচ্ছা বলল। পরদিন সকালে তন্ময় ঐশীকে নিয়ে ওদের বস্তিতে গেল। কিন্তু ওরা দুজনেই না, আরও দুজনও গেল পিছু পিছু। তবে সে কথা তন্ময় ও ঐশী জানতো না। বস্তিতে গাড়ি নিয়ে আসতেই বস্তির সবাই বেরিয়ে এলো কে এসেছে সেটা দেখার জন্য। তন্ময় আগে নামলো গাড়ি থেকে, তার পিছন পিছন নামলো ঐশী। ঐশী ওর ঘরের সামনে যেতেই দেখলো বড় একটি তালা ঝুলানো ঘরে। ঐশী ভ্রু কুচকে তাকালো সেদিকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল করিম চাচার সামনে। চাচা, ঘরের চাবিটা দেন তো। ঐশীর কথা শুনে করিম চাচা তাতে দাঁত চেপে বলল, বাহ বাহ, ভালোই তো আছিস মনে হচ্ছে। তাই এতদিন কোথায় ছিলি? দামি গাড়িতে করে আসছিস, ব্যবসা তো তাহলে ভালোই শুরু করছিস না রে? তা এই কয়েকদিনে কতজন কাস্টমার পেলি রে? কত টাকা রোজগার করলি? 2-3 মাস কাটবো তো। করিম চাচার এমন বাজে কথা শুনে ঐশীর গা ঘিন ঘিন করতে লাগলো। উনি তার বাবার বয়সী, তাই ওনার গায়ে হাত তুলতে পারল না ঐশী। বড় না হলে হয়তো কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিত ওনার গালে। ঘৃণায় কথা আসছে না মুখ থেকে। ঐশী মাথা নিচু করে তাকিয়ে আছে মাটির দিকে। ওর মা সব সময় বলতো, প্রচণ্ড রাগ হলে মাটির দিকে তাকিয়ে থাকবি। মাটি মাতৃস্বরূপা, তিনি রাগটাকে তার মতো করে দেয়। কথাগুলো ভাবছে আর অঝরে অস্ত্র বিসর্জন দিচ্ছে। রাগে তন্ময়ের হাত মুষ্টিবদ্ধ করে নিল। কিছু বলেছে না দেখে করিম চাচা আবারও বলল, কিরে, কথা বলছিস না কেন? তা শেষমেশ এই বাবার বয়সী লোকটাকেও ছাড় দিলি না? কথাগুলো বলতে বলতেই করিম চাচা তন্ময়ের কাছে এগিয়ে এসে বলল, কি রে ভাইয়া, ঘরে কি বউ বাচ্চা নেই যে এমন একটা বাচ্চা মেয়েকে রক্ষিতা করতে হলো? কথাটা বলতে দেরি, কিন্তু ঠাস করে করিম চাচার গালে একটা থাপ্পড় বসিয়ে দিতে দেরি হলো না। রাগে হাত পা কাঁপছে তন্ময়ের। চিৎকার করে বলতে থাকে, ছি ছি, এত নোংরা মানসিকতা আপনার! আপনি কি মানুষ? ঘরে কি আপনার মেয়ে নেই যে এমন কথা বলছেন? আরে ও তো আমার মেয়ের মতো। তপন ছিল আমার ছোটবেলার বন্ধু। ওর মেয়ে মানে আমারও তো মেয়ে। বুঝতে পারলেন? তপন নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমি ওকে আগলে রাখবো বাবার স্নেহে। তন্ময় কথা শেষ করতে না করতেই শাইলা এগিয়ে এসে বলতে লাগলো, বাহ বাহ, ভালোই করতাছেন। দেখা তো মনে হইতেছে অনেক বড় লোক। আপনি এমন একটা চরিত্রহীন মাইয়ারে কেমনে বাড়িতে রাখবেন? আপনার পোলা মাইয়া থাকলে হে গো চরিত্রের কলঙ্ক লাগবো, বুঝবার পারছেন? ওরে আপনি চেনেন না। প্রথমত ওর মা বাপরে খাইছে, এখন আপনার পরিবেশটাও শেষ কইরা দিব। শাইলার কথা শুনে আর নিজেকে স্থির রাখতে পারল না দুর্জয়। এতক্ষণ দুর্জয় আটকে রেখেছিল, কিন্তু এবার দুর্জয়েরও মাথায় আগুন চড়ে বসল। বাইক থেকে নেমে বড় বড় পা ফেলে এগিয়ে এলো সেখানে। দুর্জয়ও এলো তার পিছু পিছু। হ্যাঁ,
ওদেরকে ফলো করেছে দুর্জয় ও দুর্জয়, কারণ এমন কিছু একটা হবে সেটা দুর্জয় আগেই আন্দাজ করেছিল, তাই সব প্রিপারেশন করেই এসেছে। দুর্জয় এসে করিম চাচার সামনে দাঁড়ায়। ওদেরকে দেখে তন্ময় হকচকিয়ে ওঠে। ওদের দুজনের হাতে 2টা হকি স্টিক। বুঝতে আর বাকি রইল না তন্ময়ের যে এখানে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। 2 ভাই এগিয়ে এসেই ওড়াধরা মায়ের আরম্ভ করলো। করিম চাচাকে যে এগিয়ে আসছে তাকেই মারতে লাগলো ওরা। মেরে মেরে প্রায় আধমরা বানিয়ে দিলে 8-10 জন লোককে। ঐশী বোকার মতো তাকিয়ে আছে ওদের দিকে। এবার দুর্জয় চিৎকার করে বলতে লাগলো, কি বলেছিস? ও একটা চরিত্রহীন, তাই তো? তবে কেন সেদিন ওকে সাহায্য করলি না? কেন ওকে সেদিন সেখানে একা ফেলে চলে এসেছিলি? বল, উত্তর দে। ওর জন্য কি আমি মরতাম নাকি? মরার এত ভয়? এবার দেখি তোকে কে বাঁচে আমার হাত থেকে। দুর্জয় আবার মারতে গেলে দুর্জয় ওকে আটকে দেয়, কারণ আর মারলে বেচারা মরে যাবে। ওর সামনে তো আর ওর ভাইকে খুনি হতে দেখতে পারবে না। কোনো মতে আটকে রেখেছে ওকে দুর্জয়। দুর্জয় আবারও ছাঝালো কণ্ঠে বলে উঠল, তুই নিজে কি বল? নিষিদ্ধ পল্লীতে যে ঐশী ছিল সেটা তোকে কে বলেছিল? বল। মার খেয়ে আর সহ্য করতে না পেরে সত্যি বলতে লাগলো করিম। সেদিন আমি সেখানে গিয়েছিলাম একটা কাজে। করিম চাচার কথার ফোড়ন কেটে দুর্জয় বলল, কাজে গিয়েছিলি নাকি কাস্টমার হয়ে গিয়েছিলি? দুর্জয়ের কথা শুনে করিম চাচা চমকে উঠল। ঐশী চমকে তাকালো ওদের দিকে। কি বলছে দুর্জয় সব যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। করিমের স্ত্রী এগিয়ে এসে বলতে লাগলো, না না, এটা কি করতেছো বাবা? সে এমন না, সে খুব ভালো মানুষ, আমার বিশ্বাস হয় না। চাচির কথা শুনে দুর্জয় একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলতে লাগলো, স্বামীকে বিশ্বাস করা ভালো, তবে কি জানে ওদের মতো মুখোশধারী জানোয়ারদের এত বেশি বিশ্বাস করাটা ভালো না। হ্যাঁ চাচি, আমি যা বলছি এর একটু মিথ্যে নয়। আমার কাছে তার যথেষ্ট প্রমাণ আছে। করিম পেসের সামনে গিয়ে বললাম, কি চাচা, সত্যিটা কি আমি বলবো নাকি আপনি বলবেন? দুর্জয়ের কথা শুনে করিম তোতলাতে তোতলাতে বলতে লাগলো, আমি মোটেও এমন না, তুমি মিথ্যে কথা বলছো। আমি মোটেও সেখানকার কাস্টমার না, আমি আগে কখনো সেখানে যাইনি। তুমি অযথা আমার পরিবারে অশান্তি সৃষ্টি করতে চাইছো। করিমের কথা শুনে দুর্জয় অট্ট হাসিতে মেতে উঠল। আর হাসবে নাই বা কেন? নিজেকে বাঁচাতে কি সুন্দর করে মিথ্যে কথা বলছে তিনি। হাসি থামিয়ে দাঁতে দাঁত চেপে দুর্জয় চিৎকার করে বলল, ও আচ্ছা, আপনি কিছুই জানেন না তাই তো? তবে আমি তাহলে একটা ভিডিও ক্লিপ সবাইকে দেখাই। বলেই দুর্জয়কে ইশারা করে ল্যাপটপ আনতে। ভাইয়ের কথা শুনে দুর্জয় দৌড়ে গিয়ে ল্যাপটপটা এনে সেটা ওপেন করে সেদিনের ফুটেজটা অন করে, যেটা সে কয়েকদিন আগে ওর বন্ধুর সাহায্যে কালেক্ট করে। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে করিম চাচা ধীর পায়ে টলতে টলতে নিষিদ্ধ পল্লীর দিকে এগিয়ে যাচ্ছেন। তারপর একটা মেয়ে এসে তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ এভাবে থেকে তারপর তাকে নিয়ে ঘরের ভিতর ঢুকে যায় এবং 1 ঘন্টা পর সেখান থেকে বেরিয়ে আসে। কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে। মেয়েটা বাইরে এসে বলছে, কিরে বাবু, কাজ শেষ বলে টাকা না দিয়ে চলে যাচ্ছিস? তার টাকাটা কি তোর বাপে এসে দিয়ে যাবেন নাকি? তার উত্তরে করিম বলছে, ফুলমতি, আমি তো প্রতিদিনই আসি, তোর নিয়মিত কাস্টমার। কাল টাকাটা দিয়ে দেবো, বুঝলি? ফুটেজটা দেখে করিম চাচা মাথা নিচু করে থাকে। চাচি ঝাঁঝালো কথায় অকথ্য ভাষায় গালিগালাজ দিতে থাকে তাকে। এবার দুর্জয় এসে দাঁড়ালো শাইলার সামনে। রক্তিম চোখে তাকিয়ে বলতে লাগলো, এই যে আন্টি, কি বলেছিলেন আপনি? নষ্টামি, তাই তো? যে নিজে নষ্টা সে কি করে অন্যকে নষ্টা বলবে বলেন তো? কারণ একজন নষ্টাই তো নষ্টা চেনে। দুর্জয়ের কথা শুনে শাইলা রীতিমতো ঘামতে লাগলো। তবুও সে হাল ছাড়ার পাত্রী নয়, তাই ঝাঝালো গলায় বলে উঠল, কি আবল তাবল বলতাছ? আমি নষ্ট হতে যাব কেন? নষ্ট তো ওই মাইয়াটা। শাইলার কথা শুনে দুর্জয় হাতটা মুষ্টিবদ্ধ করে কটমট করে বলতে লাগলো,
আপনার ভাগ্য ভালো যে আপনি একজন মহিলা মায়ের জাত, নয়তো এখানে মেরে আপনার লাশ মাটিতে পুঁতে ফেলতাম। আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? বারবার ভুল করে যাবেন আর কেউ তো জানবে না। তবে আসুন সবাইকে দেখিয়ে দিই আপনার আসল রূপটা। বলেই দুর্জয় আবার ল্যাপটপটা অন করে। সেখানে শাইলার সাথে অনেক পুরুষের আপত্তিকর কিছু মুহূর্তের পিক তোলা, যা দেখে শাইলা সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। শাইলার স্বামী রেদোয়ান এসে শাইলার চুলের মুঠি ধরে গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় এবং বলে সে যেন আজই সেখান থেকে চলে যায়। ঐশী নির্বাক শ্রোতার মতো দাঁড়িয়ে আছে, মাথা যেন হ্যাং হয়ে আসছে তার। একটা কথাই বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। দুর্জয় কখন এসব কালেক্ট করলো? তবে মনে অজানা একটা প্রশান্তি অনুভব করলো সে। এবার দুর্জয় আসে বস্তির সর্দারের কাছে। এই যে আপনি কোন কারণে আঙ্কেলদের এক ঘরে করে রেখেছিলেন বলেন? সর্দার নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে দেখে দুর্জয় এবার চেঁচিয়ে বলে উঠল, কি হলো, কথা বলছেন না কেন? আমার প্রশ্নের উত্তর দিন। দুর্জয়ের রাগান্বিত কণ্ঠ শুনে উপস্থিত সবাই ভয়ে চুপসে গেল। এবার আর চুপ থাকতে না পেরে সর্দার তোতলাতে তোতলাতে বলে উঠল, কারণ ওরা সমাজে একসাথে থাকার যোগ্য না। এমন একটা নষ্টা মেয়ে যদি বস্তিতে দিব্যি ঘুরে বেড়ায়, তবে বাকি যে মেয়েগুলো ভালো ছিল ওরাও সে পথে চলে যাবে। সর্দারের কথা শুনে দুর্জয় আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। ওনার নাক বরাবর একটা ঘুষি মেরে বসল। লোকটি সাথে সাথে ছিটকে গিয়ে পড়ল। বড় বড় পা ফেলে লোকটার শার্টের কলার ধরে টেনে নিয়ে আর একটা মারতে নিলে ঐশী এসে দুর্জয়ের হাতটা শক্ত করে ধরে ফেলে। দুর্জয় রাগান্বিত চোখে ঐশীর দিকে তাকিয়ে বলল, সরে যান, আই সে গেট আউট। কিন্তু ঐশী তখন না পেরে সোজা দুর্জয়ের পায়ে ধরে ফেলে আর কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল, প্লিজ ওনাকে ছেড়ে দিন, ওনার কোনো দোষ নেই। উনি উনি সবার কথায় এমনটা করেছেন। উনি বাবার খুব ভালো বন্ধু ছিলেন, বাবা ওনাকে খুব ভালোবাসতেন। আমি চাচার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, আর মারবেন না প্লিজ। ঐশীর এমন কথা শুনে দুর্জয় সর্দারকে ছেড়ে দিল আর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল সর্দারকে, দেখলেন যে মেয়েকে একটু আগে চরিত্রহীনের উপাধি দিলেন, সেই আপনার জীবন এখন ভিক্ষা চাইছে। আপনাদের ভুলটা কি জানেন? চোখের সামনে যা দেখেন তাই বিশ্বাস করেন, কিন্তু তার অন্তরালে কি হয় সেটা দেখতে চান না। আরে যে মেয়ে এতটা দিন হেসে খেলে আপনাদের সামনে বড় হলো, আজ যে মেয়েটা নামে কুৎসার অর্ডাতে একটু বিবেকে বাঁধল না আপনাদের? কথাটা বলতে বলতে দুর্জয় সবার সামনে এসে বলতে লাগলো, আচ্ছা, আপনারা তো এত দিন ধরে ওকে চেনেন, কখনো কি ওকে কোনো ভুল কাজ করতে দেখেছেন? বলেন, উত্তর দিন। সবাই নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তা দেখে দুর্জয় আবার প্রশ্ন করে, কিন্তু এবারও সবাই কোনো উত্তর দিল না। কি করে কিছু বলবে? কারণ কোনো দিন তো কেউ কোনো ভুল দেখেনি ঐশীর। খুব চঞ্চল সে, তবে ছেলেদের থেকে দূরত্ব বজায় রেখে চলতো সে। বস্তির সবার আপদে বিপদে সব সময় পাশে থেকেছে ঐশী ও ওর বাবা মা। সবাইকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে দুর্জয় তাচ্ছিল্যের সুরে বলতে লাগলো, সবাই বলতো বস্তির মানুষগুলোর মন নাকি অনেক পবিত্র হয়, কোনো হিংসা বিদ্বেষ থাকে না। কিন্তু আজকে নিজের চোখেই দেখলাম আপনাদের মন মানসিকতা কতটা নিকৃষ্ট। আচ্ছা, আপনারা কি নিজের চোখে দেখেছিলেন ওকে নোংরামি করতে? কি দেখেননি তো? তবুও মাত্র একটি রাত নিষিদ্ধ পল্লীতে থেকেছে বলে ওকে নষ্টা বানিয়ে দিলেন। আরে আমাদের এই বস্তির এমন অনেক ছেলে মেয়ে আছে যারা অহরহ আপত্তিকর কাজ করে বেড়াচ্ছে। এ ব্যাপারে অনেকেরই জানা আছে। কই, ওদের তো কোনো শাস্তি দেওয়া হয়নি। আজকে যদি ও আপনাদের মেয়ে হতো, তবে কি পারতেন এমনটা করতেন? বলেন, উত্তর দিন। জানি পারতেন না। তপন আঙ্কেল তো আপনাদের কোনো ক্ষতি করেনি, তবে কেন ওনার সাথে এমন অবিচার করা হলো? এক ফোঁটা জল না পেয়ে কেন মরতে হলো আঙ্কেলকে? আপনাদের মতো লোকেদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আমি ঘৃণা করি আপনারা কখনো মানুষের কাতারে পড়েন না। বিষণ্ণ মনে বারবার মনে পড়ছে শায়লার বলা কথাটা। তার কান্নার আছে আজ বাঁধনহারা মুক্ত দানার মতো
অঝরে ঝরছে ঐশীর দু চোখ বেয়ে। মনে মনে ভাবছে ঐশী, শাইলা আন্টির কথাই কি ঠিক? সত্যি কি আমি অপয়া? আমার কারণেই কি বাবা মা মারা গেছে? আমার জন্য কি এ বাড়ির কোনো ক্ষতি হবে? কিন্তু আমি তো কখনো কারো ক্ষতি চাইনি। তবে তবে কেন আমার কারণে সবার ক্ষতি হবে? এসবই ভাবছে আর কাঁদছে। দুর্জয় আজ সারা দিন বাড়ি ফেরেনি। কোথায় আছে কি করছে কেউ জানে না। দুর্জয় কয়েকবার কল করেছে, কিন্তু বারবার সুইচ অফ বলছে। বাড়ির সবাই খুব চিন্তায় আছে। দুর্জয় তো এমনটা কখনো করেনি। রাত প্রায় 8টা, এখনো দুর্জয়ের আসার কোনো নাম নেই। সেই বিকেল থেকে ঐশী ছাদে বসে আছে। সন্ধে থেকে খুব বৃষ্টি হচ্ছে। হয়তো ঐশীর ব্যথায় ব্যথিত হয়ে আকাশও আজ কাঁদছে ঐশীকে সঙ্গ দিতে। ঐশীর খুব করে ইচ্ছে হচ্ছে ওর বাবা মায়ের কাছে চলে যেতে, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ, তাই আত্মহত্যা ও করতে পারছে না। রাত 10টার দিকে ভিজে একাকার হয়ে দুর্জয় বাড়ি ফিরল বিষণ্ণ বদনে। আস্তে আস্তে অপরাধীর মতো বাড়িতে ঢুকল সে। সবাইকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে বাবার পায়ের কাছে ধপ করে বসে বাবার পা জড়িয়ে ধরে কান্নাচরিত কণ্ঠে বলে উঠল, আই এম সরি বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। ওদের তো বাজে বাজে কথা শুনে আমি নিজেকে আর স্থির রাখতে পারিনি। ওরা যে শুধু ঐশী চরিত্র না, আমার বাবার চরিত্রেও কালিমা লেপটে দিতে চেয়েছে। সন্তান হয়ে আমি তা কি করে মেনে নিই বলো? দুর্জয়ের কথা শুনে সবার চোখে জল চলে এলো। কখনো কেউ দুর্জয়কে এমন বিধ্বস্ত রূপে দেখেনি। তন্ময় বাড়ি এসে সব ঘটনা সবাইকে খুলে বলে অপু, মেঘা, প্রিয়া সব শুনে যেন আকাশ থেকে পড়ছে। বিস্ময়ে হা হয়ে সবাই সবটা শুনল। কেউ বিশ্বাস করতে পারছে না দুর্জয়ের এমন একটা রূপ আছে। দুর্জয় রাগী সেটা জানতো, কিন্তু এতটা ভয়ঙ্কর সেটা সবার কল্পনার বাইরে। দুর্জয়ের কথা শুনে তন্ময় ছেলেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, না বাবা, ক্ষমা চাইতে হবে না, তুই তো ভুল কিছু করিসনি। আজ তোকে নিয়ে আমার খুব গর্ব হচ্ছে। আমার ছেলে অন্যায়কে প্রশ্রয় দেয়নি, সত্য ও ন্যায়ের জন্য মোকাবিলা করেছে। যা বাবা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, তোর জন্য কখন থেকে না খেয়ে বসে আছি। বাবার কথা শুনে দুর্জয় চোখ মুছে বাবাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। আশীর্বাদ করো যেন সবসময় সত্যের পথে চলতে পারি। ছেলের কথা শুনে তন্ময় বলে, আশীর্বাদ করি যেন মানুষের মতো মানুষ হতে পারিস। বলেই দুর্জয়ের কপালে একটা চুমু এঁকে দিল তন্ময়। দুর্জয় বাবাকে ছেড়ে দিয়ে তারপর উপরে চলে যায় ফ্রেশ হতে। খাবার টেবিলে সবাই বসে আছে, শুধু ঐশী নেই। প্রিয়া মেঘাকে বলল ঐশীকে নিয়ে আসতে। প্রিয়ার কথা শুনে মেঘা ঐশীকে ডাকতে যায়, কিন্তু রুমে গিয়ে মেঘা ঐশীকে না পেয়ে ডাইনিং টেবিলের কাছে এসে বিচলিত হয়ে বলে, দি ভাই, ঐশী রুমে নেই। বাথরুমে ব্যালকনিতেও খুঁজেছি, কিন্তু কোথাও নেই। কথাটা শুনে দুর্জয় আস্তে আস্তে উঠে চলে যায়। ওর পিছু পিছু সবাই ছুটে গেল। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও ঐশী নেই। প্রিয়া কাঁদো কাঁদো গলায় বলে উঠল, দুপুরেও কিছু খায়নি মেয়েটা। বাড়িতে আসার পরই দরজা লক করে আছে। ওকে অনেকবার বলেছি খেতে আসতে, কিন্তু সে আসেনি। বিকেলেও তো রুমে ছিল, কিন্তু এখন কোথায় গেল? তন্ময় সাথে সাথে দারোয়ানকে ডেকে পাঠায়, কিন্তু দারোয়ান এসে বলে ঐশী বাইরে যায়নি। সবাই চিন্তিত হয়ে সোফায় বসে পড়ে। বাইরে যদি নাই যাবে তবে সে কোথায় গেল? দুর্জয়ের মনটা অজানা একটি ভয় এসে বাসা বাঁধল। মনে মনে বলতে লাগলো, তবে কি ওর কিছু হয়েছে? তখনই দুর্জয় বলে উঠল, ছাদে দেখেছিলে তোমরা? একজন আরেকজনের দিকে তাকায় প্রশ্নবোধক দৃষ্টিতে, কিন্তু সবার একই উত্তর, না, কেউ যায়নি ছাদে। তার ছাদে যাবার তো কোনো প্রশ্নই আসে না, কারণ সেই কখন থেকে বৃষ্টি হচ্ছে। দুর্জয় আর এক মুহূর্ত দেরি না করে ছুটে চলে যায় ছাদের দিকে। ওর পিছু পিছু সবাই ছুটে চলে। দুর্জয় ছাদে এসে এদিক ওদিক খুঁজতে থাকে। হঠাৎ চোখ পড়ে ছাদের কর্নারে। দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে সেখানে।
ঐশী জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে আছে। দুর্জয় যেন সেখানেই স্তব্ধ হয়ে যায়। এত সময় ধরে বৃষ্টিতে ভেজার জন্য ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে, শরীর বরফ হয়ে আছে। বৃষ্টি এখনো থামেনি, তার মানে সে এতক্ষণ এখানেই ছিল। দুর্জয় ঐশীকে কোলে তুলে নেয়। ঐশীর এমন অবস্থা দেখে সবাই ভড়কে গেল। কখনো ভাবতে পারিনি এমনটা হবে। দুর্জয় কোনো কিছু না বলে বড় বড় পায়ে ওকে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয় বিছানায়। তারপর মাকে উদ্দেশ্য করে বিচলিত হয়ে বলে, মা, তাড়াতাড়ি ওর জামা চেঞ্জ করে দাও, আমি ডক্টর আঙ্কেলকে কল করছি। বলেই রুম থেকে বেরিয়ে গেল। দুর্জয়ের কথা মতো প্রিয়া ও মেঘা রুমে গিয়ে ঐশীর কাপড় চেঞ্জ করে দিল। কিছুক্ষণের মধ্যে ডক্টরও চলে এলো। 4-5 ঘন্টা বৃষ্টিতে ভেজার কারণে ঐশীর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। ডক্টর আশিক হলো তন্ময় ও তপনের ছোটবেলার বন্ধু। আশিক ঐশীর দিকে তাকিয়ে বলে উঠল, তন্ময়, কে এই মেয়েটা? আরে আশিক, তোর মনে নেই তপনের কথা? ও তপনের মেয়ে ঐশী। তন্ময়ের কথা শুনে কিছুটা চিন্তিত হয়ে বসতে বসতে বলল, কোন তপন? আরে আমাদের ছোটবেলার বন্ধু তপন, আমতলার ক্যাবলা তপু। কথাটা শুনে আশিক উৎফুল্ল চোখে তন্ময়ের দিকে তাকিয়ে বলল, কত বছর হয়ে গেল তপুকে দেখি না। তো কেমন আছে তপু? ওকে এখন তোর বাড়িতে নাকি? না রে, 1 সপ্তাহ আগে তপু ও তার স্ত্রী মারা গেছে। তন্ময়ের কথা শুনে আশিক যেন আকাশ থেকে পড়ল। অশ্রুসিক্ত চোখে তাকালো ঐশীর দিকে। কপালে হাত রাখতেই চমকে গেল, বিচলিত গলায় বলল, ও মাই গড, ওর শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। কি করে এমন হলো? বৃষ্টিতে ভিজে। কি বলিস? তোরা কই ছিলি? তন্ময় আমতা আমতা করে বলতে লাগলো, সে অনেক কথা ভাই, আগে ওকে ভালো করে দেখ, তারপর সব বলছি তোকে। তন্ময়ের কথা শুনে আশিক আর কিছু না বলে কাজে মন দিল। সম্পূর্ণ চেক আপ করে একটা ইনজেকশন দিয়ে স্যালাইন লাগিয়ে দিয়ে একটা প্রেসক্রিপশন লিখে তন্ময়ের দিকে এগিয়ে দিয়ে বলল, চিন্তার কোনো কারণ নেই, তবে জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। এই ঔষধগুলো খাওয়ালে ঠিক হয়ে যাবে। তন্ময় নেবার আগে দুর্জয় ছো মেরে নিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল রুম থেকে। সবাই হা হয়ে তাকিয়ে রইল দুর্জয়ের যাবার পানে। দুর্জয় ঐশীর পাশে বসে রইল। তন্ময়, অপু, মেঘা, প্রিয়া আশিককে নিয়ে নিচে চলে গেল। তন্ময় এক এক করে সব ঘটনা খুলে বলল। সব শুনে আশিক চোখের জল মুছে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর তন্ময়কে বলল, ঐশী সুস্থ হয়ে গেলে ওকে নিয়ে আমাদের বাড়িতে আসিস। রাত অনেক হওয়াতে আশিক সবার থেকে বিদায় নিয়ে বাড়ি চলে গেল। এদিকে দুর্জয় ঔষধ নিয়ে বাড়ি এলো, কিন্তু এখনো ঐশীর জ্ঞান ফেরেনি। ঐশীর চিন্তায় রাতে কারোরই খাওয়া হলো না। দুর্জয় ঐশীর পাশে চেয়ার টেনে নিয়ে বসে রইল। রাত 12টা, কিন্তু এখনো ঐশীর জ্ঞান ফেরেনি। দুর্জয় কল করে আশিকের কাছে আশিক বলে, চিন্তা করিস না বাবা, ঠিক হয়ে যাবে। দুর্জয় বিচলিত কণ্ঠে বলে উঠল, আঙ্কেল, এখনও জ্ঞান ফেরেনি। ওর জ্বরটাও কমেনি বিন্দুমাত্র, আরও বেড়ে গেছে বরং। আর আপনি বলছেন চিন্তা না করতে? রিল্যাক্স মাই সান, এত বিচলিত হওয়ার কোনো কারণ নেই। ঐশী কিছু নিয়ে অনেক চিন্তা করেছে, আবার খুব কেঁদেছে, যার জন্য মাথায় প্রচণ্ড চাপ পড়েছে। সাথে 4-5 ঘন্টা বৃষ্টিতে ভিজেছে, তাই এমনটা হয়েছে। আমি ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, তাই নর্মাল হতে একটু সময় লাগবে। সকালের আগেই জ্ঞান আসছে। তুই এত চিন্তা করিস না বাবা, ঠিক হয়ে যাবে তো। ঐশী আর আমি আছি তো নাকি? কাল সকালে একবার এসে দেখে যাব। বলে আশিক কল কেটে দিল। ঐশীর রুমে সবাই বসে আছে। এতক্ষণ লাউড স্পিকার দিয়ে কথা বলছিল দুর্জয়, কারণ সবাই চিন্তায় আছে ঐশীকে নিয়ে। সবটা শুনে সবার মনটা শান্ত হলো। দুর্জয় বলল, শুনলে তো আঙ্কেলের কথা? এবার তোমরা যার যার রুমে যাও, আমি আছি এখানে।
তোমাদের চিন্তা করতে হবে না, ওর জ্ঞান ফিরলে আমি তোমাদেরকে ডাকবো। দুর্জয় ঐশীর চিন্তায় এতটাই বিভোর যে সে কি বলছে কাদের বলছে সেদিকে তার কোনো হিতাহিত জ্ঞান নেই। এদিকে দুর্জয়ের এমন কথা শুনে সবাই সবার মুখ চাওয়াচাবি করছে। তন্ময় কিছুক্ষণ কিছু চিন্তা করে সবাইকে ইশারা করে সেখান থেকে চলে যেতে। তন্ময়ের ইশারা বুঝতে পেরে একে একে সবাই রুম থেকে চলে যায়। শুধু দুর্জয় সেখানে বসে আছে আর গভীরভাবে পর্যবেক্ষণ করছে দুর্জয়কে। মনে মনে বলতে লাগলো দুর্জয়, ভাবতে অবাক লাগে, যে ছেলেটা বাবার সামনে ভেজা বেড়াল হয়ে থাকে, কখনো কাউকে নিয়ে এত মাথা ঘামায় না, সেই ছেলেটা আজ একটা মেয়ের জন্য এমন ছটফট করছে। তবে কি? বলেই একটা মৃদু হাসি দিল। দুর্জয় সেই কখন থেকে এক ধ্যানে তাকিয়ে আছে ঐশীর দিকে। কে গেল আর কে আছে সেদিকে ওর কোনো খেয়ালই নেই। কিছুক্ষণ নীরবতা। দুর্জয়কে জ্বালাতে বলে উঠল, দাদাভাই, সারাদিন কিছুই খাসনি, আর বৃষ্টিতে অনেকক্ষণ বেরিয়েছিস, এবার গিয়ে একটু বিশ্রাম নে প্লিজ, আমি তো আছি ওর পাশে। দুর্জয়ের কথা শুনে দুর্জয়ের ধ্যান ভাঙল। কিঞ্চিত বিরক্তি নিয়ে ওর দিকে তাকিয়ে বলল, তুই আছিস মানে? ওর দিকে তাকিয়ে বললাম, আমি আছি মানে এখানে বসে সারাত পাড়া দেবো, সবাই তো চলে গেছে, তুই এখান থেকে আর কি করবি? দুর্জয়ের কথা শুনেই মেজাজটা খারাপ হয়ে গেল। রাগান্বিত কণ্ঠে বলতে লাগলাম, কেন রে, ও তোর কে যে তুই বসে থাকবি? ঐশী আমার, আমি যা ইচ্ছে তাই করবো, বসে থাকবো, ওকে কোলে নিয়ে নাচবো, নয়তো বুকে জড়িয়ে ধরে থাকবো, তাতে তোর কি? তুই কেন থাকবি ওর পাশে? যা, এক্ষুনি রুম থেকে বেরিয়ে যা। দুর্জয়ের এমন কথা শুনে দুর্জয় যেন আকাশ থেকে পড়ল। সে ভেবেছিল দুর্জয় হয়তো ঐশীকে পছন্দ করে, কিন্তু এতটা যে ভালোবাসে সেটা সে কল্পনাও করেনি। নিজেকে সামলে নিয়ে বলল, ওকে খুব ভালোবাসিস তাই না রে? আমার কথা শুনে ও অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, তুই যাবি এখান থেকে নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? দুর্জয়ের কথা শুনে দুর্জয় যা বোঝার বুঝে গেল। মনে মনে ফন্দি আটতে থাকে কি করে ওর মুখ থেকে সত্যিটা বের করতে পারা যায়। তাই ওকে আবারও বলল, সত্যি করে বল না প্লিজ। এবার দুর্জয়ের রাগটা সপ্তম আসমানে চড়ে বসল। রাগে কটমট করতে করতে উঠে এসে দুর্জয়কে এক টানে তুলে বাইরে নিয়ে গিয়ে দরজা আটকে দিল। দুর্জয় বোকার মতো তাকিয়ে রইল দরজার দিকে। এটা কি হলো? দাদাভাই আমাকে রুম থেকে বের করে দিল। বাবা, এত প্রেম! আমাকে রুম থেকে বের করে দেওয়া। তারা বের করছি তোর পিড়িতে। তুই আমাকে বের করে দিলি তো, এবার দেখ আমি কি করি। কিন্তু রুমে তো যেতে পারবো না, দরজাটা লক করা। তবে ওকে জ্বালাবো কি করে? কোমরে দু হাতে ধরে চিন্তা করতে লাগলাম। আইডিয়া, ব্যালকনিতে যাই। যেই ভাবা সেই কাজ, ছুটে গেলাম ব্যালকনিতে। জ্বালা দিয়ে উকি দিতে আমার চোখটা চরক কাজ। এটা কি দেখছি আমি? দুর্জয় হাঁ করে তাকিয়ে দুর্জয়ের কাণ্ড দেখছে। দুর্জয়কে বের করে দিয়ে আলতো করে ঐশীর পাশে গিয়ে বসে। এক ধ্যানে তাকিয়ে আছে ওর ফ্যাকাশে মুখটার দিকে। কাঁপা কাঁপা হাতে ঐশীর গালটা স্পর্শ করে কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আমি সরি, আমি বুঝতে পারিনি ওখানে তোমাকে এভাবে অপমানিত হতে হবে। বিশ্বাস করো, যদি জানতাম তবে কখনো তোমাকে যেতে দিতাম না। এই পাগলি, কেন এভাবে নিজেকে কষ্ট দিতে গেলে? তুমি কি বোঝো না, তোমার কিছু হলে আমি যে মরেই যাব। কেন ওটা করতে গেলে বলো? আমি যে তোমার সেটা বাঁচতে পারবো না, তুমি শুধুই আমার। বলেই চোখ মুছে নিয়ে আলতো করে ঐশীর কপালে একটা পাপ্পি দিল। দুর্জয় এতক্ষণ সবকিছু নিচের মোবাইলে ভিডিও করে নিল। মোবাইলটা সরিয়ে সাথে সাথে দুহাতে চোখ ঢেকে বলতে লাগলো, আমি কিছু দেখিনি কিন্তু। দুর্জয়ের কথা শুনে দুর্জয় চমকে তাকালো জানালার দিকে। দুর্জয় পেছন ফিরে দাঁড়িয়ে আছে আর ব্যাঙের মতো লাফাচ্ছে আর বলছে, আমি কিছু দেখিনি। দুর্জয় নিজের কপাল চাপড়াচ্ছে আর বলছে, হায় রে, এই বাদরটা দেখছি একটু শান্তি দেবে না। এই হুলু বিড়াল, এই হনুমানের মতো লাফাচ্ছিস কেন? হ্যাঁ, আর তোকে না বলেছি ঘুমাতে, তুই এখানে কি করছিস?